আমাদের শিব ঠাকুর এই কীর্তন শ্রবণ করার জন্য এসেছিলেন। যেই শিব ঠাকুরকে নিয়ে ইদানিং কিছু হাইব্রিড সাধুরা বাজে বাজে কথা বলে, অথচ শিব ঠাকুর সম্পর্কে জানা নেই। আমরা একজন লেখকের নাম শুনি, নাম হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতি নামে একজন পদ লেখক আছে, অর্থাৎ পদাবলী কীর্তনের পদ রচনা করেছেন বিদ্যাপতি। যারা শাস্ত্রগ্রন্থ জানেন তারা ওনার নাম শুনেছেন। শ্রেষ্ঠ একজন লেখক বিদ্যাপতি এত সুন্দর করে ব্যাখ্যা করছেন এই হরিনামের, এই কীর্তনের ব্যাখ্যা তো সুন্দর করে দিচ্ছেন। এইটা দেখে শিব ঠাকুরের লোভ হলো। শিব ঠাকুর বলছেন, কে গো তুমি এত সুন্দর করে আমার ভগবানের কথা কীর্তন করছো? তোমার এই কীর্তন শ্রবণ করার আমার বড় বাসনা হয়েছে। শিব ঠাকুর কৈলাস থেকে শিশু একটা কৃষক সেজে তিনি এই মনুষ্যলোকে উপস্থিত হয়ে গেলেন আমার এই হরিনাম কীর্তন শ্রবণ করবে বলে। আমার শিব এসেছে যে, আমার তো হরিনামে ভক্তি হয় না, কিন্তু স্বয়ং শিব ঠাকুর আজকে এই বাংলার মাটিতে, এই দেশের মাটিতে, আমাদের এই গৌরাঙ্গ মহাপ্রভুর এই হরিনাম কীর্তন শ্রবণ করার জন্যে নবদ্বীপের মাটিতে বিদ্যাপতির বাড়িতে একটা কৃষকের ভেষ ধারণ করে আমার শিব ঠাকুর উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে বিদ্যাপতিকে বলছে, বিদ্যাপতি বাড়ি আছো? অথচ আমার শিব এসেছে। এত ভাবুকময় একটা আবির্ভাব, যার মুখ থেকে আমরা ভাগবত পেয়েছি। শিব ঠাকুর পার্বতী মাকে ভাগবত দান করেছিলেন, সেই ভাগবত সুখ পাখি শ্রবণ করেই তো সুখদেব গোস্বামীকে আমরা লাভ করতে পারলাম, যার কাছে শিবের কাছ থেকে আমরা এই জিনিস লাভ করলাম। আজকে শিবের নাকি অনেক পত্নী, কিন্তু ওই মূর্খটা জানে না শিব যেমন 108টা নাম শিবের, তদ্রূপ পার্বতী মায়েরও 108টা নাম আছে। শিব যত যত রূপ ধারণ করছে, তার বামে গিয়ে পার্বতী আবার তত তত রূপ ধারণ করছে। মূর্খটা এই তথ্য জানে না বলেই আজকে বাজেভাবে আমার শিব ঠাকুরকে উপস্থাপন করছে। শিব ঠাকুর যদি 108টা রূপ ধরে, পার্বতী কয়টা রূপ ধরেছে? এই যে আমি শাওন, আমি যে রূপে এখন আসি, আমার সহধর্মিণী যদি আমার পাশে থাকে, এখন আমি যদি আবার অন্য রূপে আসি, আমার সহধর্মিণী যদি আবার ওই রূপটাকেও ধারণ করে আসে, তাহলে এতে দোষের কি আছে? এটা কিসের দোষ? কিন্তু শিব ঠাকুরের পত্নী একজনই, যার নাম মা পার্বতী। এই পার্বতী মাকে নিয়ে, শিব ঠাকুরকে নিয়ে যারা বাজে কথা বলে, সময় এসেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তোলার, তাদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে আমাদের। মনে রাখবেন, শাস্ত্রমতে প্রতিবাদের নামেই হচ্ছে ভজন। শাস্ত্রমতে আপনি প্রতিবাদ করছেন, আমার নিতাইকে যদি কেউ বকা দেয়, তাহলে তার যদি টুটিটা চেপে ধরে, আপনি যদি কলারটা ধরে তাকে ঘরে নিয়ে যান, ঘরে নিয়ে যদি বলেন, তুমি কোন সাহসে আমার নিতাইয়ের বিরুদ্ধে কথা বলছো, আমার গৌরের বিরুদ্ধে কথা বলছো, তার চেয়ে ভালো এখনই যদি তুমি দুই বাহু তুলে হরি না বলো, তাহলে তোমাকে আমি আর ক্ষমা করব না। দেখবেন আপনি ভজন করে ফেলেছেন। তার জন্যই সাধন ভজন। যখন শিব ঠাকুর আসে একটা কৃষকের ভেষে, ভেসে শিব ঠাকুর আসে বিদ্যাপতির বাড়িতে। চিন্তা করতে পারেন একবার, দেবাদিদেব মহাদেব, দেবতাদের চেয়েও যিনি শ্রেষ্ঠ, কৃষ্ণের পরম বৈষ্ণব হচ্ছে শিব। আজকে সেই শিব ভক্ত সেবার জন্যে, ভক্তদের শিক্ষা দেবার জন্যে একটা কৃষকের ভেষে একটা লেখকের বাড়িতে এসে উপস্থিত হয়ে ভিখারির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদ্যাপতিকে বলছে, হে বিদ্যাপতি, তোমার বাড়িতে কি কাজের লোক লাগবে? কাজের লোক হয়ে এসেছে। বিদ্যাপতি বলছে, না না, আমি অত ধনী মানুষ নয়, আমার কাজের লোকের দরকার নেই। বলছে, না না, আমি বিনা পয়সায় তোমার বাড়িতে কাজ করব, টাকা দিতে হবে না। বলছে, টাকা দিব না, ঠিক আছে, খাবার তো দিতে হবে। একটা মানুষ কাজ করলে খাবারটা তো দিতে হয়। আরে খাবার দেবারও আমার মুরত নেই, আমি খুব গরিব মানুষ বাবা, একটু লেখা টাকা করি, এটা দিয়েই আমি চলি, তুমি চলে যাও চলে যাও চলে যাও। অথচ শিব ঠাকুরকে জায়গা দিচ্ছে না। শিব ঠাকুর ভিখারির মতো বলছে, বাবা, আমি তোমার কাছে করি নিব, তোমার কাছে দাম নিব, তবে কি দাম জানো? দিনান্তে সন্ধ্যাবেলায় যখন গধূলি লগ্ন শেষ হয়ে সন্ধ্যা হবে, সন্ধ্যাগ্নি কীর্তন যখন করবে, তৎক্ষণাৎই তুমি বসে বসে
আমাকে একটু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করাবে, সেই জন্য তোমার গৃহে আমি এসেছি। আজকে শিব আসলেন বিদ্যাপতির বাড়িতে, একটা লেখক, একটা জীব, তার বাড়িতে এসেছেন একটা কৃষক সেজে। এই ত্যাগের কথা শিব একমাত্র করতে পারে, এই কাজ অন্য কারো দ্বারা সম্ভব নয়, আপনি আমি পারবো না। যখন বললেন, বিদ্যাপতি বললেন ভালোই হলো, অনেক সময় লেখালেখি করি সোনার মানুষ পাই না, ওকে যদি পাই টাকা পয়সা তো লাগবে না। বলেছে ঠিক আছে, তাহলে তুমি থেকে যাও। তো কি করতে হবে? তোমাকে কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমি যদি স্নান করি, সেই স্নানের জলটা কিন্তু ওই কূপ থেকে এনে দিতে হবে। জয় রাধে। এই বাচ্চাটাকে একটু কুলে করে ওঠা যায় কিন্তু। জয় রাধে। বললেন ওই ওই পুকুর থেকে জল এনে দিতে হবে। শিব ঠাকুর বললেন আমি জল এনে দিব। যার বাচ্চাটা কাঁদছে উনি একটু উঠলেই তো একটু হয়ে যায় মনে হয়। এতগুলো মানুষকে কেন কষ্ট দিতে চাচ্ছেন? জয় রাধে। বললেন ওই পুকুর থেকে জল এনে দিতে হবে। হরিনাম শ্রবণ করার কত পিপাসা আমার শিবের, আজকে সেই শিবকে ওরা কুলুষিত করছে। ঐশ্বরিক প্রবৃত্তি লোক, আমরা কিচ্ছু বলছি না, এটা তো ভজন নয়, এটা তো নাটক করা হচ্ছে। শিব ঠাকুর বললেন আমি রাজি আছি বাবা, তোমার স্নানের জল আমি পুকুর থেকে এনে দিব। বলছে প্রতিদিন সকালবেলা হাল চাষ করতে হবে, আমার 2টি গরু আছে। শিব ঠাকুর বলছে আমি তাও করে দিব। বলছে তুমি জানো এই তল্লাটে প্রচণ্ড রৌদ্র হয়, এই রৌদ্রের মধ্যে তুমি পারবে তো? বলছে আমি পারবো, যত কষ্টই হোক না কেন। তুমি তো বিদ্যাপতি জানো না, হরিনাম শ্রবণ করার জন্যে, কীর্তন শ্রবণ করার জন্যে যদি আমার জীবনও চলে যায়, তথাপিও আমি হরিনাম সংকীর্তনের সাথে নিজেকে যুক্ত রাখবো। আমি তোমার কাছে কীর্তন শুনতে এসেছি, তুমি আমাকে কীর্তন শ্রবণ করিয়ে যাও। তখন বিদ্যাপতি বলল ভালো একটা লোক পেয়েছি কাজের, এমন কাজের লোক সচরাচর পাওয়া যায় না, যাক পেয়েছি যেহেতু বোকাটাকে একটু খাটানো যাবে। বিদ্যাপতি কি জানতেন আজকে শিব ঠাকুরকে খাটানোর চেষ্টা করছে? শিব ঠাকুর এই হরিনাম শ্রবণ করবার জন্য সমস্ত কিছু বিকিয়ে দিচ্ছে। শিব ঠাকুরের মতো দেবাদিদেব হয়েও আজকে শিব ঠাকুর একটা জীবকে স্নান করানোর জন্য পুকুরের জল এনে দিতে চাইলো, হাল চাষ করতে চাইলো, বাজার করে দিতে চাইলো। বলল যে বাজার করে দাও, বাজারটাও করে দিব। বলছে ঠিক আছে, এই কাজটা আগে তোমাকে শিখাই। আমি সংক্ষিপ্তভাবে বিশ্রাম দিতে যাচ্ছি। বলছে এই কাজটা তোমাকে শিখাই, বাজারটা তো করতে হবে রান্না করতে হলে, তাহলে চলো বাজারটা তোমাকে চিনিয়ে দিয়ে আসি। গ্রামের বাজার তো একটু দূরে, প্রচণ্ড রৌদ্রের মধ্যে শিব ঠাকুর আমার পিছনে পিছনে হাঁটছে আর বিদ্যাপতি সামনে সামনে হাঁটছে, হেঁটে হেঁটে বাজারের দিকে যাচ্ছে। যখন বাজারের অর্ধেক পথ গেল, প্রচণ্ড রৌদ্র, সেই রৌদ্রের মধ্যে একটা বৃক্ষি গাছ, সেই বৃক্ষি গাছের গোড়াতে এই বিদ্যাপতি বসে পড়লেন। আর শিব ঠাকুর বললেন কি গো বাবা তুমি বসে পড়লে কেন? বলছে না রে, অনেক পরিশ্রম হচ্ছে, একটু রেস্ট নেই, তারপরে আবার যাব। তখন বসেছে, বসে বলছে আমার খুব জল পিপাসা লেগেছে, আমার যে একটু জল খেতে ইচ্ছে করে, এখানে কি জল পাবে? শিব ঠাকুর বলছে জলের কি আর অভাব আছে? শিব ঠাকুর গাছের চতুর্দিকে একটু ঘুল্লা দিয়েই তার জট থেকে কতটুকু জল বের করে এনে জলটা এনে ওই বিদ্যাপতিকে দিল। বিদ্যাপতি বলছে তুমি জল পেলে কোথায়? সে অন্য মাইন্ড করেছে যে এখানে তো টিউবওয়েল নেই, এখানে পুকুর নেই, এই ছেলেটা তো দ্রুত জল আনলো কোথা থেকে? বলছে তুমি কি ব্রাহ্মণ? ব্রাহ্মণের হাতে ছাড়া জল খাওয়া যাবে না। বিদ্যাপতি বললেন আমি লাগলে মরে যাব পিপাসায়, তবু জল খাবো না। তখন বিদ্যাপতিকে শিব ঠাকুর বলেছিলেন তুমি ব্রাহ্মণের হাতে জল খাবে? তুমি কি জানো ওই ব্রহ্মের কথা কীর্তন যারা শ্রবণ করে তৎক্ষণাৎই তারা ব্রাহ্মণে পরিণত হয়। তুমি যদি একটুখানি হরি কথা কৃষ্ণ কথা আমাকে যদি শ্রবণ করাও, তাহলে আমি যদি যবনও হই তথাপিও আমি যে ব্রাহ্মণে পরিণত হয়ে যাব। তুমি একটু কৃষ্ণ কথা শোনাও। বিদ্যাপতি বললেন তুমি কোন ব্রাহ্মণের ছেলে তুমি বলো, আর জল তুমি কোথা থেকে আসছো বলো, যদি না বলো তাহলে আমি তোমাকে এখনই অভিশাপ দিই, এবং আমার অভিশাপ লঙ্ঘন হবার নয়, আমাকে তুমি এখনো চিনতে পারোনি। শিব ঠাকুর তখন পাশ থেকে বলে উঠলেন যে আমাকেও তুমি এখনো চিনতে পারোনি, তুমি আমাকেও এখনো পর্যন্ত চিনতে পারোনি। তবে মনে রেখো
নয়ন বন্ধ করে যদি কীর্তনের সাথে যুক্ত হও, তাহলে তুমি দেখতে পাবে আমি আজকে তোমার গৃহে কে এসেছি। যখনই বিদ্যাপতি নয়ন বন্ধ করে কীর্তন শুরু করলেন, ওই বৃক্ষি গাছের মধ্যে কীর্তন করতে করতে হঠাৎ করে নয়নে যখন জল আসলো, সেই জল মুদিত অর্থাৎ মোছার জন্যে যখনই তিনি চোখ খুলে তাকালেন, তাকানোর সাথে সাথে সম্মুখে তাকিয়ে দেখে সেই জটাধারী মহাদেব তার সম্মুখে বসে বসে হরিনাম সংকীর্তন শ্রবণ করছে। এই হচ্ছে আমার মহাদেব। সেই মহাদেব হরিনাম সংকীর্তন শ্রবণ করার পরে বিদ্যাপতি তৎক্ষণাৎই মহাদেবের শ্রীচরণে আত্মসমর্পিত হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে মহাদেবকে বলে উঠলেন, হে প্রভু, কোন কৃপাতে তোমার মতো বৈষ্ণব আমার কাছে কৃষক হয়ে এসেছো, আমি তো এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তখন মহাদেব বলেছিলেন, মনে রাখবে, যে জন হরিনাম সংকীর্তনের সাথে নিজেকে যুক্ত রাখে, ভক্তি ভরে যে জন হরিনাম সংকীর্তন করে, সে শুধু একা কীর্তন করে না, তার পাশে যে আমি শিব ঠাকুর অংশীদারিত্ব নেবার জন্যে আমি যে তার পাশে বসে বসে তার পদধূলি কামনা করে বেড়াই, এটা হচ্ছে আমার শিব ঠাকুর। সেই শিব ঠাকুরকে নিয়ে বাজে কথা বলা হচ্ছে। আগামী দিন ভাগবতীয় সভা রয়েছে, এই ভাগবতীয় সভায় আপনারা সকলে উপস্থিত হবেন এবং আজকে প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ গ্রহণ করে তারপর আমরা এই জায়গা ত্যাগ করব।